এমন একটা দেশের কথা কল্পনা করুন যেখানে একজন সাধারণ কৃষকের ব্যাংক ব্যালেন্স আপনার কল্পনার বাইরে, অথচ রবিবার দিনে নিজের বাড়ির লন বা বাগানের ঘাস কাটলে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে। এমন এক দেশ যেখানে মাটির নিচে প্রতিটি নাগরিকের জন্য লুকানো বাংকার আছে, অথচ গত 200 বছরে তারা কোনো যুদ্ধই করেনি। আপনার কি মনে হয় আধুনিক টেকনোলজি আর গগনচুম্বী অট্টালিকাই একটা দেশকে ধনী বানায়? যদি তাই ভাবেন তবে আজকের এই আলোচনা আপনার সেই ধারণা ভেঙে চুরমার করে দেবে। আজ আমরা কথা বলবো এমন এক দেশকে নিয়ে যারা পৃথিবীর সবচেয়ে ধনী হওয়ার পরেও মাটির সাথে মিশে থাকে, যেখানে গরুর যত্ন নেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করা হয়। আবার সেই দেশের পাসপোর্ট পকেটে থাকা মানে আপনি বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। সুইজারল্যান্ড সম্পর্কে মানুষ ভাবে এটা শুধু বরফ আর চকলেট, কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। প্রথমেই আসি পকেটের কথায়, কারণ এটাই আপনাদের সবচেয়ে বেশি ভাবায়। সুইজারল্যান্ডে একজন সাধারণ মানুষের মাসিক আয় বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। এটা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার বেতন নয়, এটা অ্যাভারেজ স্যালারি। একজন ম্যাকডোনাল্ডসের কর্মী বা সুপার শপের ক্যাশিয়ারও মাসে যা আয় করেন তা দিয়ে বাংলাদেশে আপনি বিলাসবহুল জীবন কাটাতে পারবেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখুন। জুরিক বা জেনেভাতে 1 কাপ কফি খেতে গেলে আপনার পকেট থেকে প্রায় 800 থেকে 1000 টাকা নাই হয়ে যাবে। সাধারণ একটা বার্গার মিলের দাম পড়বে প্রায় 2000 টাকা। এখানে জীবনযাত্রার খরচ বা কস্ট অফ লিভিং বিশ্বের অন্যতম সর্বোচ্চ। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সুইজারল্যান্ডে আপনি চাইলেই মাত্র একটা গিনিপিগ বা তোতা পাখি পুষতে পারবেন না। আইনে বলা আছে এদের জোড়ায় জোড়ায় পুষতে হবে, কারণ এরা একা থাকলে ডিপ্রেশনে ভোগে। চিন্তা করুন, যে দেশে প্রাণীদের মানসিক স্বাস্থ্য নিয়ে এত চিন্তা, সেখানে মানুষের ভ্যালু কোন লেভেলে? আরেকটা অদ্ভুত ব্যাপার হলো বর্জ্য ব্যবস্থাপনা। আপনি চাইলেই যে কোনো পলিথিনে ময়লা ফেলে দিতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট সরকারি স্টিকার লাগানো দামি ব্যাগ কিনেই ময়লা ফেলতে হবে। যদি সাধারণ ব্যাগে ময়লা ফেলেন তবে গার্বেজ ডিটেকটিভরা আবর্জনা ঘেটে আপনার নাম ঠিকানা বের করবে এবং বিশাল অঙ্কের জরিমানা করবে। এবার বাংলাদেশের সাথে একটু তুলনা করা যাক। আয়তনের দিক থেকে বাংলাদেশ সুইজারল্যান্ডের চেয়ে প্রায় 3.5 গুণ বড়, অথচ জনসংখ্যা সুইজারল্যান্ডে মাত্র 87 লাখের মতো, যা আমাদের ঢাকার জনসংখ্যার অর্ধেকেরও কম। অর্থাৎ পুরো দেশটা যেন একটা বিশাল ফাঁকা বাগান, আর আমরা বাস করছি জনসংখ্যার এক জনসমুদ্রে। সুইজারল্যান্ডের গ্রামগুলোকে আমরা ছবিতে বা ক্যালেন্ডারের পাতায় দেখি। আল্পস পর্বতের চূড়ায় জমে থাকা বরফ, স্বচ্ছ নীল হ্রদ আর সবুজ উপত্যকার মাঝে ছোট ছোট কাঠের বাড়ি। কিন্তু বিশ্বাস করুন, এই সৌন্দর্য কোনো জাদুমন্ত্র নয়, এটা একটা কঠোর ডিসিপ্লিন বা শৃঙ্খলার ফল। সুইজারল্যান্ডে মাটি মানেই শুধু চাষাবাদের জমি নয়। এখানকার মানুষ বিশ্বাস করে তারা জমির মালিক নয়, বরং জমির অভিভাবক। তারা জমি উত্তরাধিকার সূত্রে পায় ঠিকই, কিন্তু তাদের মূল লক্ষ্য থাকে পরবর্তী প্রজন্মের জন্য এই মাটিকে আরও উর্বর করে রেখে যাওয়া। তারা জানে শর্টকাট বা দ্রুত লাভের জন্য রাসায়নিক সার দিয়ে জমি নষ্ট করলে ভবিষ্যৎ অন্ধকার। এখানকার কৃষকরা গরুকে শুধু দুধ উৎপাদনের মেশিন ভাবে না। প্রত্যেকটা গরুর আলাদা নাম থাকে, তাদের সাথে কৃষকের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়। আল্পসের এই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য তারা শত শত বছর ধরে শিখেছে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নয়, বরং প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। গ্রামের কাঠের বাড়িগুলো ট্যুরিস্টদের দেখানোর জন্য বানানো হয়নি। শত বছরের পুরনো এই বাড়িগুলোর চওড়া ছাদ তৈরি হয়েছে বরফের ভার সইতে, আর কাঠের কারুকাজগুলো তাদের বংশ পরম্পরার ইতিহাস বহন করে। এখানকার মানুষ বিশ্বাস করে বাড়ি শুধু থাকার জায়গা নয়, এটা মানুষ, আবহাওয়া আর কমিউনিটির এক দীর্ঘস্থায়ী সহাবস্থান। আমরা এখন এমন এক যুগে বাস করি যেখানে সবকিছু ইনস্ট্যান্ট বা দ্রুত চাই, কিন্তু সুইসরা হাঁটে উল্টো পথে। তাদের কাছে ধীর গতি মানে অলসতা নয়, বরং গভীরতা। এর সবচেয়ে বড় প্রমাণ তাদের চিজ বা পনির তৈরির প্রক্রিয়া। গ্রামের ডেইরি ফার্মগুলো কোনো কারখানার মতো নয়, বরং এক একটা ল্যাবরেটরি। প্রতিদিন সকালে পাহাড় থেকে তাজা দুধ আসে, তারপর বিশাল তামার পাত্রে সেটা গরম করা হয়। গ্রুইয়ের বা অ্যামেন্টালের মতো বিখ্যাত চিজ তৈরি করতে তারা তাড়াহুড়ো করে না। এক একটা চিজের চাকা পরিপক্ক হতে মাসের পর মাস, এমনকি বছরও লেগে যায়। তাদের এই চিজের গায়ে বিশেষ সিল থাকে, যা প্রমাণ করে এই পণ্যটি খাঁটি এবং সঠিক পদ্ধতিতে তৈরি। সুইসরা আমাদের শেখায় আসল জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। যে জাতি দুধ থেকে পনির বানাতে বছরের পর বছর ধৈর্য ধরতে পারে, তাদের অর্থনীতি যে কতটা মজবুত হবে সেটা বলাই বাহুল্য। তাদের ঋতুচক্রের সাথে জীবনও বদলায়। শীতে যখন চারপাশ বরফে ঢেকে যায়, জীবন ধীর হয়ে আসে। মানুষ তখন ঘর মেরামত করে, চুলার পাশে বসে সময় কাটায়। আর বসন্ত আসতেই শুরু হয় নতুন উদ্যম। গ্রীষ্মে যখন আল্পস পর্বত সবুজে ছেয়ে যায়, তখন তারা পালন করে আলপাবজুগ উৎসব। ফুল আর ঘণ্টা দিয়ে সাজানো গরুর পালকে পাহাড় থেকে নিচে নামিয়ে আনা হয়। এটা শুধু একটা উৎসব নয়, এটা মানুষ, পশু আর প্রকৃতির এক মিলন মেলা। অনেকে ভাবে গ্রামের জীবন মানেই বিচ্ছিন্ন বা একা থাকা, কিন্তু সুইজারল্যান্ডে একাকিত্ব বলে কিছু নেই। এখানে কমিউনিটি বা সমাজই সব। প্রতিবেশী মানেই বিপদের বন্ধু। কারোর বেড়া ভেঙে গেলে বা পশু পাখির অসুখ হলে পুরো গ্রাম ঝাঁপিয়ে পড়ে সাহায্য করতে। সাপ্তাহিক বাজারগুলো এখানে সোশ্যাল মিডিয়ার কাজ করে। মানুষ সেখানে শুধু সবজি বা চিজ বেচতে যায় না, যায় খবর আদান প্রদান করতে, একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলতে।
তাদের ঐতিহ্যবাহী পোশাক যেমন পুরুষদের লেদার হোসেন বা নারীদের এমব্রয়ডারি করা অ্যাপ্রন এগুলো কোনো মিউজিয়ামের বস্তু নয়, এগুলো তারা গর্বের সাথে দৈনন্দিন জীবনে বা উৎসবে পড়ে। বাংলাদেশে যখন আমরা ট্রাফিক জ্যাম, দূষণ আর ইঁদুর দৌড়ে ক্লান্ত, তখন সুইজারল্যান্ডের এই স্লো লিভিং বা ধীর লয়ের জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কি হারাচ্ছি। তারা প্রমাণ করেছে আধুনিক হতে হলে শেকড় ভুলতে হয় না, ধনী হতে হলে প্রকৃতিকে ধ্বংস করতে হয় না। যদি আপনিও মনে করেন জীবনের এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে একটু শান্ত, সুন্দর আর গোছানো জীবন আপনারও প্রাপ্য, তবে সুইজারল্যান্ডের এই দর্শন আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। তাড়াহুড়ো কমিয়ে গভীরতায় নজর দিন।